বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের বিষয় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ও জাতীয়তাবাদের উদ্ভব। প্রাথমিক পর্যায়ে রাজা বাদশাহ তাদের প্রশাসনিক কার্যক্রমকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তাদের ধারণা ছিল, অধিক ক্ষমতাশালী ও শক্তিশালী হলে সকল মানুষ আদেশ নিষেধ মানতে বাধ্য থাকবে। সেই লক্ষ্যে গ্রামাঞ্চল থেকে অথবা দূর দূরান্ত থেকে স্বাস্থ্য সম্বলিত ও শক্তিশালী লোক সংগ্রহ করে রাজ দরবারে নিয়োগ দিতেন। আবার কিছু এতিম অথবা হতদরিদ্র মানুষকে ক্রয় করে রাজ দরবারে চাকরি দিতেন। হারিয়ে যাওয়া শিশু ও কিশোরদের সংগ্রহ করে লালন পালন করে উপযুক্ত বয়সে চাকরি দিতেন। যুদ্ধবন্দী অথবা দাসদাসীদেরকে শর্ত সাপেক্ষে চাকরি দিতেন। তাছাড়া বিভিন্ন ধরনের অপরাধীদের শাস্তি ভোগ করার পর রাজা বাদশার আদেশ নিষেধ মানতে বাধ্য থাকার শর্তে চাকরি দিতেন। নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পদে নিয়োগ দিতেন। অধিকাংশ লোককে নিয়োগের পর যুদ্ধ কৌশল শিক্ষা দিয়ে সৈনিক ও দারোয়ান পদে নিয়োগ দিতেন। যে ব্যক্তি যুদ্ধবিদ্যায় ও বুদ্ধিমত্তায় পারদর্শী এবং রাজা বাদশার বিশ্বাসযোগ্যতা ও অনুগত, তিনি হতেন প্রধান সেনাপতি। তারপর সৈনিকদের বিভিন্ন দলে বিভক্ত করে প্রত্যেক দলের নেতাকে সেনাপতি পদে নিয়োগ দিতেন। রাজা বাদশাহ আদেশ ও নিষেধ ক্রমে প্রধান বিচারপতি অন্যান্য সেনাপতিদের দায়িত্ব বন্টন করতেন। সেনাপতিরা তাদের দলকে নিয়ন্ত্রণ করত। রাজা বাদশাহ নিজেই ছিলেন প্রধান বিচারপতি। রাজদরবারের সহযোগিতা দেওয়া, পরামর্শ দেওয়া ও আইন কানুন তৈরির জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ নিয়োগ দিতেন। ধর্মীয় আইন কানুন তৈরি ও প্রচার করার জন্য আধ্যাত্মিক গুরু নিয়োগ দিতেন। ধর্মীয় গুরু রাজা বাদশার আদেশ নিষেধ অনুসারে ধর্মীয় বিধান রচিত করতেন। রাজদরবারের সকল দাপ্তরিক কাজ পরিচালনার জন্য দপ্তর ভিত্তিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতেন। রাজদরবারের সকল পরামর্শ অনুসারে রাজা বাদশাহ প্রজাতান্ত্রিক আইন কানুন ঘোষণা করতেন। তাছাড়া রাজা বাদশাহকে যুদ্ধবিদ্যা অর্জন করতে হতো। সেই লক্ষ্যে নিজেই সেনাপতি ও প্রধান সেনাপতিদের নিয়ে যুদ্ধ চর্চা করতেন। অর্থাৎ রাজা বাদশাহ ছিল সকল ক্ষমতার উৎস। তার অনুমোদন ছাড়া কোনো কার্যক্রম সম্পাদন করা যেত না। তাই সকলে রাজা বাদশাকে খুশি করার জন্য ব্যস্ত থাকত। রাজদরবারে সকলেই বিভিন্ন যুক্তি ও বুদ্ধি দিয়ে রাজা বাদশাকে শক্তিশালী করতেন। কোনো কারণে স্থানীয় জমিদার অথবা অন্য কোনো জমিদারের সাথে যুদ্ধ লাগলে সকলে যুদ্ধ জয়ের জন্য অংশগ্রহণ করতেন। কোনো কোনো ক্ষেত্রে রাজা বাদশাহ নিজে যুদ্ধে মোকাবিলা করতেন। যুদ্ধে জয়ী ব্যক্তি পরাজিত ব্যক্তির সকল ধন সম্পত্তি নিয়ে আসতেন অথবা প্রয়োজনে রাজ্য দখল করতেন। যারা বেঁচে থাকতেন তাদের মধ্যে কাউকে মৃত্যুদণ্ড, কাউকে দাসী, কাউকে দেশ ত্যাগ করতে হতো, আবার কাউকে শর্ত সাপেক্ষে রাজদরবারে চাকরি করতে হতো। রাজা বাদশার ক্ষমতা শক্তিশালী করার প্রয়োজনীয় লোকবল ও যুদ্ধাস্ত্র ক্রয়ের জন্য খরচ বাড়তে থাকে। যাবতীয় খরচ মেটানোর জন্য জনগণের উপর কর বৃদ্ধি করা হতো। এভাবে রাজা বাদশাহ ভোগ বিলাস, যুদ্ধ বিগ্রহ, বিচারিক কার্যক্রম ও ধর্ম বিধান সাধারণ জনগণ ও গ্রামীণ মতবাদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হতে থাকে। যারা শাসনতন্ত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতে থাকে তারা রাজা বাদশার আইন অমান্য করার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করার চেষ্টা করে। জনগণের প্রতিক্রিয়া সম্বন্ধে ধারণা পাওয়ার পর রাজা বাদশাহ ঘোষণা করেন, যারা আদেশ নিষেধ অমান্য করবে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আর যে সমস্ত মাতব্বর ও গ্রামীণ নেতারা রাজতন্ত্রের বিধান মানবে না তাদেরকে যুদ্ধের মোকাবিলা করতে হবে। ফলে রাজা বাদশার ক্ষমতার ভয়ে
সকলে আইন কানুন ও ধর্মবিধান মেনে চলতে থাকে। অনেকে ধর্মের বিধানগুলো নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা গ্রহণ করে ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। কেউ মুখে মুখে গান, কবিতা ও বিভিন্নভাবে রাজা বাদশার প্রশংসা করতে থাকে। এভাবে চলতে থাকার পর কোনো এক সময় রাজা বাদশাহ জনগণকে নিয়ন্ত্রণের জন্য, যশ ও সম্মানের অধিকারী হওয়ার জন্য আধ্যাত্মিক ধ্যান ধারণা ও ধর্মবিধান প্রণয়ন করেন। নিজেকে ঈশ্বরের শক্তি হিসেবে বর্ণনা করেন। কোনো কোনো রাজা বাদশাহ নিজেকে সৃষ্টিকর্তা বা ঈশ্বর হিসেবে প্রচার করতে থাকে। রাজা বাদশার মৃত্যুর পর অথবা বার্ধক্যজনিত কারণে ক্ষমতার জন্য তার বংশধরের মধ্য থেকে নতুন রাজা বাদশাহ নিয়োগ দিতেন। যদি বংশধরদের মধ্য থেকে উপযুক্ত কাউকে না পাওয়া যেত, তখন প্রধান সেনাপতি অথবা প্রধানমন্ত্রী নতুন রাজা বাদশাহ নির্বাচিত হতেন। নতুন রাজা বাদশাহ পূর্ববর্তী রাজা বাদশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনে কিছু আইন কানুন পরিবর্তন করে প্রজাতান্ত্রিক আইন কানুন তৈরি করে রাজ্য পরিচালনা করতেন। অর্থাৎ রাজা বাদশাহ শাসন পরিচালনার জন্য প্রণীত আইনকে রাজতন্ত্র বলে। রাজতন্ত্রকে অনুকরণ ও অনুসরণ করে বংশ পরম্পরায় প্রণীত আইন কানুনকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে। তাই রাজতন্ত্রকে অনুকরণ করে দীর্ঘদিন শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার ফলে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক জনগোষ্ঠী তৈরি হয়। রাজতন্ত্রকে অনুসরণ ও অনুকরণ করে যদি অধিকাংশ মানুষের বেশভূষা, আচার আচরণ, ধর্ম বিশ্বাসের পরিবর্তন এনে একটি নির্দিষ্ট সংস্কৃতির বৃহৎ জনগোষ্ঠী তৈরি হয়, তখন জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। একটি রাজ্যে যুগ যুগ ধরে বিভিন্ন রাজা বাদশার বিভিন্ন শাসন ব্যবস্থা অথবা এক রাজ্য অন্য রাজ্য দ্বারা দখলকৃত হয়ে নতুন সাংস্কৃতিক ধারণা ও ধর্ম বিশ্বাস তৈরি হয়েছে। পৃথিবীর বিভিন্ন রাজ্যে অথবা একই রাজ্যে বিভিন্ন জাতীয়তাবাদী জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে। তারপর তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী। তাই বিভিন্ন জাতি গোষ্ঠীর আচার আচরণ, বেশভূষা, ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির পার্থক্য দেখা যায়। জাতীয়তাবাদী জনগোষ্ঠীর আচার আচরণ, ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির পার্থক্যের কারণে একাধিক জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে। ফলে বৃহৎ জাতীয়তাবাদী শক্তি দ্বারা ক্ষুদ্র জাতীয়তাবাদী শক্তি আক্রান্ত হয়েছে। সমস্ত পৃথিবীতে বিভিন্ন রাজ্য ধ্বংস হয়েছে। পরাজিত শক্তি নতুন শক্তির অন্বেষণে লিপ্ত রয়েছে। এক সময় ক্ষমতা অর্জন করে আবার যুদ্ধ জয়ের মাধ্যমে নতুন জাতীয়তাবাদের উত্থানের জন্য হত্যা সহ মারামারি চলছে। তৈরি হয়েছে রাজ্য থেকে রাজতন্ত্র। রাজতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে অতিরঞ্জিত ধারণার মাধ্যমে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। আবার পরাজিত শক্তি অথবা নির্যাতিত জনগোষ্ঠী জীবন রক্ষার জন্য সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য দেশ দেশান্তরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছে। কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী থাকলেও কোনো নির্দিষ্ট ভূমি বা দেশ নাই। তাই বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে মারামারি ও জাতাকল থেকে বেরিয়ে সুশৃঙ্খল জাতি গঠন এবং আধুনিক চিন্তা চেতনার বিকশিত উন্নত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী, সুশিক্ষিত নয়, দায়িত্ববান ও উপযুক্ত চেতনার বিশ্বাসী নয় এমন লোকদের কারণে জাতীয়তাবাদী শক্তি ও জাতীয়তাবাদী শাসন ব্যবস্থা উদ্ভব হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ধারণাকে প্রতিষ্ঠা করে বাংলাদেশে পূর্বের অরাজকতা শাসন ব্যবস্থা চালু করেছে।
যাতে ফলে জাতীয়বাদী বিভিন্ন শক্তি দ্বন্দ্ব সংঘাত এবং শাসন লোভের কারণে, ক্ষমতা লোভের কারণে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য উগ্র জাতীয়তাবাদী ও জনৌষধ তৈরি করে রক্তপাত সহ জীবন দান করতে উৎসাহিত করছে। ফলে দেশে জীবনহানি সহ সম্পদের ক্ষতি সাধন হচ্ছে। কেউ কূটকৌশলে দেশের টাকা ভিন্ন দেশে পাচার করে উন্নত রাষ্ট্রে বসবাস করছে। এই মতাবস্থায় সুশৃঙ্খল গণতান্ত্রিক চেতনাধারী জ্ঞানী গুণী ও সুশিক্ষিত লোকদেরকে একত্রিত হয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করে উন্নত বাংলাদেশ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।